হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজ আমরা ইংলিশ গ্রামারের ক্লাসে ফ্রেজ এবং ক্লজ নিয়ে আলোচনা করব। ইংলিশ গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি টপিক হচ্ছে ফ্রেজ এবং ক্লজ। শুরু করা যাক, চলো। ফ্রেজ কথার অর্থ কী এবং ক্লজ কথার অর্থ কী? দুটোই সেন্টেন্সে ব্যবহৃত হয়। সেন্টেন্স মানে কি? সেন্টেন্স মানে বাক্য। তো ফ্রেজ কথার অর্থ হচ্ছে শব্দগুচ্ছ, যেটাকে আমরা বাংলায় বলতে পারি শব্দগুচ্ছ। এবং ক্লজ কথার বাংলায় অর্থ হচ্ছে বাক্যাংশ, অর্থাৎ বাক্যের অংশ, বাক্যাংশ, সেটা পরিষ্কার বোঝাই গেল। এবং শব্দগুচ্ছ মানে, শব্দ মানে তোমরা জানো WORD, ওয়ার্ড মানে শব্দ। তাহলে শব্দগুচ্ছ কথার অর্থ কি? এ গ্রুপ অফ ওয়ার্ডস মানে কয়েকটা শব্দ পাশাপাশি বসে থাকবে। যেমন দেখো, আমি একটা সেন্টেন্স লিখছি। দ্য সান, অত্যন্ত পরিচিত সেন্টেন্স। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এই যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই অংশটা কতগুলো শব্দ এখানে পরপর বসেছে এবং বসে এটা একটা ফ্রেজ। সূর্য উদিত হয় পূর্ব দিকে, এই পূর্ব দিকেটা একটা শব্দ। ইন দ্য ইস্ট, এটা কয়েকটা শব্দ পাশাপাশি বসে এটা একটা ফ্রেজ তৈরি হয়েছে। কিন্তু শুধুমাত্র কতগুলো শব্দ পাশাপাশি বসলেই যে সেটা ফ্রেজ হবে এমন নয়। ফ্রেজের তাহলে কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো এখন আমরা আলোচনা করব। যে গ্রুপ অফ ওয়ার্ডস, তাহলে ফ্রেজের কি কি বৈশিষ্ট্য আমরা পাবো? ফ্রেজ সেটা কি? প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, মানে কতগুলো শব্দ পাশাপাশি বসছে, এটা প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? ডু নট হ্যাভ এ সাবজেক্ট অর প্রেডিকেট, অর্থাৎ সেই শব্দগুচ্ছের কোনো উদ্দেশ্য বা বিধেয়, সাবজেক্ট আর প্রেডিকেট কিন্তু নেই। 3 নম্বর কি? ডু নট হ্যাভ এনি ফাইনাইট ভার্ব, অর্থাৎ তাদের কোনো সমাপিকা ক্রিয়া নেই। ফাইনাইট ভার্ব কথার অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া, সেই ফাইনাইট ভার্ব অবশ্যই থাকবে না। এবং তার থেকেও আরও একটি বৈশিষ্ট্য, বড় বৈশিষ্ট্য হচ্ছে ইনকমপ্লিট ইন সেন্স, অর্থাৎ অর্থের দিক থেকে অসম্পূর্ণ, এটার কোনো নিজস্ব অর্থ থাকবে না। তো আমি যে অংশটা গ্রুপ অফ ফ্রেজ বলেছি এই সেন্টেন্সে, তার সঙ্গে উপরিক্ত এই নিচের এই বৈশিষ্ট্যগুলো আমরা একটু মিলিয়ে নিই। প্রথম বৈশিষ্ট্য গ্রুপ অফ ওয়ার্ডস, ঠিক আছে। ইন দ্য ইস্ট, 3টে শব্দ এখানে আমরা পেয়েছি, 3টি ওয়ার্ড পেয়েছি। সো দিস ইজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস, তাহলে এই বৈশিষ্ট্যটা মিলে গেল। তারপরে দেখো, ডু নট হ্যাভ এ সাবজেক্ট অর প্রেডিকেট, কোনো উদ্দেশ্য বা বিধেয় নেই। তো বাক্যের এই অংশে কিন্তু কোনো উদ্দেশ্য বিধেয় আমরা পাচ্ছি না। ধরো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান উদ্দেশ্য এবং রাইজেস ইন দ্য ইস্ট এটা পুরোটা হচ্ছে প্রেডিকেট বা বিধেয়, ঠিক আছে। কিন্তু শুধুমাত্র ইন দ্য ইস্টটার মধ্যে, এই অংশটার মধ্যে কোনো নির্দিষ্ট সাবজেক্ট বা প্রেডিকেট আমরা পাচ্ছি না। তাহলে এই বৈশিষ্ট্যটাও মিলে গেল। ডু নট হ্যাভ এনি ফাইনাইট ভার্ব, কোনো সমাপিকা ক্রিয়া নেই। তো এখানে দেখো ইন দ্য ইস্ট, এর মধ্যে কি কোনো ফাইনাইট ভার্ব পাচ্ছ? অ্যাকচুয়ালি এই ফ্রেজটার মধ্যে, ইন দ্য ইস্ট, এটার মধ্যে কোনো রকম ভার্বই আমরা দেখতে পাচ্ছি না, ফাইনাইট ভার্ব তো নয়। তাহলে এই বৈশিষ্ট্যটাও মিলে গেল যে ডু নট হ্যাভ এনি ফাইনাইট ভার্ব। ইনকমপ্লিট ইন সেন্স মানে অসম্পূর্ণ, ইনকমপ্লিট কথাটা একসাথে হবে। ইনকমপ্লিট ইন সেন্স অর্থের দিক থেকে অসম্পূর্ণ। ধরো তুমি শুধুই এমনি বললে, মানে দ্য সানরাইজেস এটা নেই, এটা কি বললে? পূর্ব দিকে। তো কী হয়েছে পূর্ব দিকে? তাহলে একটা কোশ্চেন থেকে যাচ্ছে, ইনকমপ্লিট থাকছে সেন্সের দিক থেকে। এই অংশটা অবশ্যই দরকার এই সেন্সটাকে কমপ্লিট করার জন্য, না তো বা এই ফ্রেজটাকে ইনকমপ্লিট ইন সেন্স। তাহলে এই বৈশিষ্ট্যটাও মানে এখানে মিলে গেল। তাহলে ইন দ্য ইস্ট এটা হচ্ছে একটা ফ্রেজ। তাহলে কি কি বৈশিষ্ট্য পেলাম? গ্রুপ অফ ওয়ার্ডস, ডু নট হ্যাভ এ সাবজেক্ট অর প্রেডিকেট, উদ্দেশ্য বিধেয় থাকবে না,
ডু নট হ্যাভ এনি ফাইনাইট ভার্ব, কোনো সমাপিকা ক্রিয়া থাকবে না, এবং অর্থের দিক থেকে অসম্পূর্ণ, ইনকমপ্লিট ইন সেন্স। আরও একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো, রামবাবু ইজ এ ম্যান অফ ওয়েলথ। দেখো, রামবাবু ইজ এ ম্যান অফ ওয়েলথ। এখানে দেখো এই অফ ওয়েলথ, এটা কিন্তু এটা একটা ফ্রেজ, এখানে দুটো শব্দ আছে। গ্রুপ অফ ওয়ার্ডস মানে দুটো শব্দ নিয়েও একটা গ্রুপ তৈরি হতে পারে। এই গ্রুপ অফ ওয়ার্ডস হচ্ছে অফ ওয়েলথ। এরপরে এই অংশটার মধ্যে কোনো সাবজেক্ট বা প্রেডিকেট আমরা পাচ্ছি না। এরপরে এই অংশটার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকছে না। ইনকমপ্লিট ইন সেন্স, অর্থের দিক থেকে কিন্তু অসম্পূর্ণ। তাহলে এটা কিন্তু ফ্রেজ। এবার আমরা তো ফ্রেজের বৈশিষ্ট্যটা দেখলাম, কিন্তু তাতেও হয়তো আমাদের সমস্তটা পরিষ্কার হচ্ছে না। তাহলে আমরা কি করব, একটা ক্লজের সঙ্গে এর বৈশিষ্ট্যটা পাশাপাশি রেখে তুলনামূলক আলোচনা করব, তাহলে আমাদের কাছে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। আমি বলেছি কি, ক্লজ কথার অর্থ কি, বাক্যাংশ। বাক্যাংশ মানে একটি বড় বাক্যের অংশ। ধরো এই এটাই আমি লিখলাম, রামবাবু ইজ এ ম্যান অফ ওয়েলথটা লিখলাম, রামবাবু ইজ এ ম্যান হু হ্যাজ ওয়েলথ। হু হ্যাজ ওয়েলথ, যার সম্পদ আছে। রামবাবু ইজ এ ম্যান হু হ্যাজ ওয়েলথ। এই যে বাক্যটা আমি পড়ছি, রামবাবু হ্যাজ এ ম্যান হু হ্যাজ ওয়েলথ, তোমরা কি দেখতে পাচ্ছ আমার পড়াতে বা লেখা থেকে কি তোমরা বুঝতে পারছো যে এই বাক্যটায় কিন্তু দুটো অংশ আছে, দুটো অংশ, পরিষ্কার দুটো অংশ বোঝা যাচ্ছে। রামবাবু ইজ এ ম্যান, এটা একটা অংশ। হু হ্যাজ ওয়েলথ, এটা একটা অংশ। রামবাবু ইজ এ ম্যান, এটা একটা অংশ। হু হ্যাজ ওয়েলথ, এটা কিন্তু একটা অংশ। এই যে অংশগুলো, এগুলোই হচ্ছে ক্লজ। তাহলে রামবাবু ইজ এ ম্যান, এটা হচ্ছে এই পুরো বাক্যটার একটা অংশ, এটাও একটা ক্লজ। আবার হু হ্যাজ ওয়েলথ, এটাও কিন্তু এই পুরো বাক্যটার একটা অংশ, এটাও কিন্তু একটা ক্লজ। এবার দেখো ক্লজের বৈশিষ্ট্যগুলো দেখো। ক্লজের বৈশিষ্ট্যগুলো কী কী হবে? ক্লজের বৈশিষ্ট্যগুলো, এটাও কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস, অবশ্যই কতগুলো শব্দ তো থাকবেই। তার মধ্যে এই যে বলা হয়েছিল ফ্রেজের ক্ষেত্রে ডু নট হ্যাভ এ সাবজেক্ট অর প্রেডিকেট, কিন্তু এখানে কি হ্যাভ, হ্যাভ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, ছোটো করে লিখলাম সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, উদ্দেশ্যবিধেয় থাকবে ওই অংশটায়। হ্যাভ ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব থাকবে। দেখো ফ্রেজের সঙ্গে কেমন আলাদা হচ্ছে, এবং এটা যে অসম্পূর্ণ তা নয়, কমপ্লিট ইন সেন্স, অর্থের দিক থেকে সম্পূর্ণ হবে। দেখো গ্রুপ অফ ওয়ার্ডস, এই যে হু হ্যাজ ওয়েলথ, এটা এখানে আমি বলেছিলাম শুধু অফ ওয়েলথ, আর এখানে বলেছি হু হ্যাজ ওয়েলথ। তাহলে এই হু হ্যাজ ওয়েলথ, এটা সাবজেক্ট কে, হু সাবজেক্ট এবং হ্যাজ ওয়েলথটা প্রেডিকেট। তাহলে সাবজেক্ট প্রেডিকেট আছে, তাহলে এই বৈশিষ্ট্য মিলে গেল। গ্রুপ অফ ওয়ার্ডস এই বৈশিষ্ট্য মিলেছে। হ্যাভ ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব হ্যাজ ফাইনাইট ভার্ব, অর্থাৎ ফাইনাইট ভার্ব আছে। কমপ্লিট ইন সেন্স, অর্থের দিক থেকে সম্পূর্ণ, যে কি বললাম যে হু হ্যাজ ওয়েলথ, যার সম্পদ আছে। তাহলে অর্থের দিক থেকে একটা নিজস্ব অর্থ আছে, যে যার সম্পদ আছে। এই সেন্টেন্সটা হয়তো এই সেন্টেন্সের উপর নির্ভরশীল, কিন্তু তাও এই সেন্টেন্সের একটা নির্দিষ্ট একটা অর্থ, নিজস্ব অর্থ আছে, যে যার সম্পদ আছে। আমি যেমন এখানে বলছি অফ ওয়েলথ, সম্পদের, এটার যেমন কোনো কিন্তু অর্থ নেই, কিন্তু যার অর্থ আছে বা যার সম্পদ আছে, এই অংশটার কিন্তু একটা সেন্স হচ্ছে, একটা অর্থ হচ্ছে। এটা তাহলে ক্লজ, বা এই সেন্টেন্সটা, এই ক্লজটা ধরলেও আমরা বলতে পারি রামবাবু ইজ এ ম্যান। তাহলে এখানে রামবাবু সাবজেক্ট, ইজ এ ম্যান প্রেডিকেট, তাহলে সাবজেক্ট প্রেডিকেট আছে। ইজ ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব আছে। রামবাবু হয় একজন মানুষ,
তাহলে কমপ্লিট ইন সেন্স, অর্থের দিক থেকে সম্পূর্ণ। তাহলে এই সমস্ত কটা বৈশিষ্ট্য মিলে গেল, তাই এটা হয়ে গেল ক্লজ বা এটা হয়ে গেল ক্লজ। এবং মনে রাখবো ক্লজ আর ফ্রেজের মধ্যে মিল কোন জায়গাটায়, দুটোই কিন্তু একটা সেন্টেন্সের অংশ, দুটোই কিন্তু সেন্টেন্সের অংশ। ফ্রেজটাও একটা বড় সেন্টেন্সের অংশ এবং ক্লজটাও তাই সেন্টেন্সের অংশ। কিন্তু ফ্রেজের যে বৈশিষ্ট্যগুলো ক্লজের বৈশিষ্ট্য থেকে সম্পূর্ণ আলাদা, সেটা হচ্ছে ফ্রেজে সাবজেক্ট প্রেডিকেট নেই, ফাইনাইট ভার্ব নেই এবং ইনকমপ্লিট ইন সেন্স। কিন্তু ক্লজে কি সাবজেক্ট প্রেডিকেট আছে, ফাইনাইট ভার্ব আছে এবং অর্থের দিক থেকে সম্পূর্ণ। এছাড়াও ফ্রেজ এবং ক্লজের মধ্যে আমরা আরও একটা বিষয়ে মিল খুঁজে পাই, সেটা কি ফ্রেজ এবং ক্লজ দুটোই কোনো না কোনো পার্টস অফ স্পিচের কাজ করে, কোনো না কোনো পার্টস অফ স্পিচের কাজ করে। পার্টস অফ স্পিচ তোমরা জানো যে পার্টস অফ স্পিচ ক প্রকার, 8 প্রকার, তাই তো? 8 টাইপস পার্টস অফ স্পিচ আছে। সেগুলো কি নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ ইত্যাদি। তো এই ফ্রেজ, যে ফ্রেজটা আমরা করছি শব্দগুচ্ছ, সেটা কোনো না কোনো পার্টস অফ স্পিচের কাজ করবে, অর্থাৎ সেটা নাউনের মতো কাজ করতে পারে। তখন যদি নাউনের মতো কাজ করে আমরা সেটাকে বলবো নাউন ফ্রেজ। আর যদি এই ক্লজটা যদি নাউনের মতো কাজ করে তখন আমরা সেটাকে বলবো নাউন ক্লজ। আবার ফ্রেজটা যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন আমরা সেটাকে বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। ক্লজটা যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন আমরা সেটাকে বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। বা ফ্রেজটা যদি অ্যাডভার্বের মতো কাজ করে আমরা সেটাকে বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বা ক্লজটা যদি অ্যাডভার্বের কাজ করে তখন আমরা সেটাকে বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার আমরা উদাহরণ দিয়ে ব্যাপারগুলো দেখে নিই, যে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইত্যাদি। ক্লজটা একটা ভিডিওতে এগুলো সমস্তটা আলোচনা করা সম্ভব না, এটা পরের ভিডিওতে আমরা ক্লজের বিভিন্ন ভাগ নিয়ে বা সাবঅর্ডিনেট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ ইত্যাদি এগুলো নিয়ে আলোচনা করব। তো আজ মূলত আমরা ফ্রেজের উদাহরণগুলো দেখব। তাহলে আরও একবার ফ্রেজের বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিই। যে ফ্রেজ কি গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ শব্দগুচ্ছ, ডু নট হ্যাভ সাবজেক্ট অর প্রেডিকেট, অর্থাৎ উদ্দেশ্য বা বিধেয় নেই, ডু নট হ্যাভ এনি ফাইনাইট ভার্ব, কোনো সমাপিকা ক্রিয়া নেই, ইনকমপ্লিট ইন সেন্স, অর্থের দিক থেকে অসম্পূর্ণ। আর একটা তাহলে 5 নম্বর বৈশিষ্ট্য আমরা যেটা এখানে পেলাম, ওয়ার্কস কাজ করে অ্যাজ এ পার্টস অফ স্পিচ, একটা পার্টস অফ স্পিচের কাজ করে। সেটা নাউন হিসেবেও করতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবেও করতে পারে বা অ্যাডভার্ব হিসেবেও করতে পারে। সেগুলো আমরা দেখে নিই। প্রথমেই আমরা নাউন ফ্রেজ নিয়ে আলোচনা করব। নাউন ফ্রেজের উদাহরণ দেখব। নাউন ফ্রেজ মানে সেটা নাউনের মতো কাজ করবে। ফ্রেজের তো সমস্ত বৈশিষ্ট্য থাকবেই, কিন্তু সেটা নাউনের মতো কাজ করবে। ধরো আমি একটা সেন্টেন্স লিখছি, আর্লি টু বেড ইজ গুড ফর হেলথ। তো এখানে দেখো আর্লি টু বেড ইজ গুড ফর হেলথ, এখানে ফ্রেজ কোনটা, শব্দগুচ্ছ কোনটাকে বোঝানো হচ্ছে, আর্লি টু বেড, তাই তো? এটা একটা ফ্রেজ বা শব্দগুচ্ছ। তাহলে এর অন্যান্য বৈশিষ্ট্যগুলো যেগুলো আমরা আগে পেয়েছি সেগুলো দেখে নিই। যে গ্রুপ অফ ওয়ার্ডস, তো এখানে 3টে ওয়ার্ড আছে, সো দিস ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। এর মধ্যে কোনো সাবজেক্ট প্রেডিকেট নেই। এরপর এখানে কোনো ফাইনাইট ভার্ব কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আর্লি টু বেড এর মধ্যে কোনো ভার্বই নেই, কোনো ফাইনাইট ভার্ব তো নেই, কোনো ভার্বই নেই। আর্লি টু বেড, তাড়াতাড়ি বিছানায় যাওয়া, তাহলে এটা কিন্তু অর্থের দিক থেকে অসম্পূর্ণ, তাই তো? অর্থের দিক থেকে সম্পূর্ণ নয়। তাহলে এই বৈশিষ্ট্যগুলো, 4টে বৈশিষ্ট্যই আমরা পেলাম। তাহলে এটা আমরা বলতে পারি যে এটা একটা ফ্রেজ। এবার এটাকে আমি নাউন ফ্রেজ বলছি। কেন? নাউনের মতো, এই ফ্রেজটা নাউনের মতো কাজ করছে। এবার নাউনের মতো কাজ করছে আমরা কি করে বুঝবো? ভার্বটাকে আমরা সবসময় কি দিয়ে প্রশ্ন করলে, ভার্বটাকে কি দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো সেটাই হচ্ছে কিন্তু নাউন। কি বা কে, এটা তোমরা জেনে রাখো, কি বা কে, এই দিয়ে ভার্বকে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই হচ্ছে নাউন। যেমন আমি একটা বলছি, সাধারণ বাংলা কথা বললাম যে রাম ভাত খায়। এবার এখানে
এই খায়, এটা তো ভার্ব বা ক্রিয়া, বুঝতে পারছো? এই ভার্ব বা ক্রিয়াটাকে তুমি কি দিয়ে প্রশ্ন করো? কি দিয়ে প্রশ্ন করলে? কি খায়? উত্তর পেলাম ভাত খায়। ভাত একটা নাউন, কোনো সন্দেহ নেই। আবার কে খায়, কে দিয়ে প্রশ্ন করলাম, কে, উত্তর পেলাম রাম। তাহলে রামও তো একটা নাউন, কোনো সন্দেহ নেই। তাহলে বোঝা গেল যে নাউন হচ্ছে সেই জিনিসটা, ভার্বকে আমি কে বা কি দিয়ে প্রশ্ন করলে আমি উত্তরটা পাবো। তো এখানে তোমরা কি দিয়ে প্রশ্ন করো যে ইজ গুড ফর হেলথ, মানে স্বাস্থ্যের জন্য ভালো। কি স্বাস্থ্যের জন্য ভালো? তা এখানে কে দিয়ে কোনো উত্তর নেই, কিন্তু কি দিয়ে প্রশ্ন করলে আমি এই উত্তরটাই পাচ্ছি যে আর্লি টু বেড, তাড়াতাড়ি বিছানায় যাওয়া, এটা স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে ভার্বটাকে আমি কি দিয়ে প্রশ্ন করে এই আনসারটা পেয়েছি। সো দিস ইজ আ নাউন। এই ফ্রেজটা তাহলে কিসের কাজ করছে? নাউনের কাজ করছে, নাউনের মতো কাজ করছে। তাই এটাকে আমরা বলবো নাউন ফ্রেজ। আরও একটা দুটো তোমাদেরকে উদাহরণ দেখাচ্ছি। ধরো আমি লিখছি ট্রাভেলিং বাই ট্রেন gives me great pleasure। এটা ক্লাস 8-এর টেক্সট বুকেই আছে, ট্রাভেলিং বাই ট্রেন গিভস মি গ্রেট প্লেজার। তাহলে এখানে ফ্রেজ কোনটা? ট্রাভেলিং বাই ট্রেন। গ্রুপ অফ ওয়ার্ডস, কোনো সাবজেক্ট বা প্রেডিকেট নেই, কোনো ফাইনাইট ভার্ব নেই, ইনকমপ্লিট ইন সেন্স, অর্থের দিক থেকে অসম্পূর্ণ। এবার তোমরা বলবে কেন? ট্রাভেল তো ভার্ব, ট্রাভেল ভার্ব, কিন্তু এখানে তো ট্রাভেল দেওয়া নেই। কী আছে? ট্রাভেলিং। এটা কিন্তু ফাইনাইট ভার্ব নয়, ফাইনাইট ভার্ব নয়। ফাইনাইট ভার্ব মানে কি? সমাপিকা ক্রিয়া, কিন্তু এটা কিন্তু ফাইনাইট ভার্ব নেই। যে আইএনজি যুক্ত করে দেওয়া হয়েছে, এটা কিন্তু আর ফাইনাইট ভার্ব নেই, এটা নন ফাইনাইট ভার্বে রূপান্তরিত হয়েছে, তাই এটা ফাইনাইট ভার্ব নয়। তাই ফ্রেজের সমস্ত বৈশিষ্ট্যগুলো এখানে মানা হয়েছে। এবার আমি নাম ভার্বটাকে কী দিয়ে প্রশ্ন করি? গিভস মি গ্রেট প্লেজার, আমাকে খুব আনন্দ দেয়। কীটা? কীটা আমাকে খুব আনন্দ দেয়? না, ট্রাভেলিং বাই ট্রেন, তাই তো? ট্রেনে ভ্রমণ, সেটা আমাকে খুব আনন্দ দেয়। এটা তাহলে কী দিয়ে প্রশ্ন করে আমি এই আনসারটা পেলাম? তাহলে এটা নাউনের কাজ করছে এই ফ্রেজটা, তাহলে এটা হয়ে গেল নাউন ফ্রেজ। এরকম আরও হতে পারে, আই লাভ রিডিং বুকস। এই যে এখানে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে, এই সেন্টেন্সটার মধ্যে পার্থক্যটা তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে। তো এখানে রিডিং বুকসটা হচ্ছে ফ্রেজ, দুটো ওয়ার্ড নিয়ে গ্রুপ অফ ওয়ার্ডস তৈরি হচ্ছে। তোমরা বলবে রিডটা, এখানে সাবজেক্ট প্রেডিকেট নেই, আমি বলছি ফাইনাইট ভার্বও নেই এবং ইনকমপ্লিট ইন সেন্স। তোমরা তো বলবে রিডটা তো ভার্ব, তাহলে কেন বলছেন? রিডটা ভার্ব হতে পারে, কিন্তু আমি বারবার বলছি এটা কিন্তু ফাইনাইট ভার্ব নয়। এখানেই দেখো এই সেন্টেন্সে আছে লাভ, ভালোবাসি, আমি ভালোবাসি বই পড়তে, রিডিং বুকস, বই পড়া, বা আমি যদি বলছি আমি বই পড়তে ভালোবাসি, আমি বাংলাতেই বলছি আমি ভালোবাসি বই পড়তে। ধরো আমি ভালোবাসি, এটুকু অংশের শব্দের একটা অর্থ আছে, আমি ভালোবাসি বই পড়তে, আমি লিখলাম আমি ভালোবাসি বই পড়তে। আমি এই যে ভালোবাসিটাকে কেটে দিলাম, আমি পড়তে, কিছু কি সেন্স হলো? এখানে কিন্তু ক্রিয়া আছে, পড়ার কাজটা আছে, কিন্তু এখানে পড়া কাজটা সমাপিকা ক্রিয়া নয়, অর্থাৎ এর দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হচ্ছে না। কিন্তু আমি যদি পড়তেটা নাও বলি, আমি শুধুমাত্র আমি ভালোবাসি এটুকু বললেও সেন্টেন্সের একটা অর্থ দাঁড়ায়। এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এর দ্বারা সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ হচ্ছে, এটা ফাইনাইট ভার্ব। কিন্তু এই যখনই আমি আইএনজি দিয়ে পড়তে, পড়াটাকে পড়তে করে দিয়েছি, তখন সেটা কিন্তু ফাইনাইট ভার্ব আর নেই। তাহলে সমস্ত বৈশিষ্ট্য মানা হয়েছে, গ্রুপ অফ ওয়ার্ডস, ফাইনাইট ভার্ব নেই, সাবজেক্ট প্রেডিকেট নেই, এবং এটা কি একটা পার্টস অফ স্পিচ, কিসের কাজ করছে? আই লাভ রিডিং বুকস, আমি ভালোবাসি, আমি কি ভালোবাসি না? রিডিং বুকস, বই পড়তে ভালোবাসি। সো দিস ইজ আ নাউন ফ্রেজ, এটা নাউনের মতো কাজ করছে, তাই এটাকে আমরা বলবো নাউন ফ্রেজ। এবার
যদি আমি যদি কোনো ফ্রেজ অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে সেটা কি হবে, সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে। দেখো আমরা উদাহরণ দিই। এর আগেই যে উদাহরণটা দিয়েছিলাম সেটা দেখো, রামবাবু ইজ এ ম্যান অফ ওয়েলথ, এটা করেছিলাম তো আমরা। অফ ওয়েলথ এই ফ্রেজটা কি হয়েছে, এই ফ্রেজটা, এটা আমরা ফ্রেজ বলে চিহ্নিত করেছিলাম। এবার দেখো অ্যাডজেক্টিভ কাকে বলে। অ্যাডজেক্টিভ হচ্ছে সেই ওয়ার্ড যা কিনা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বর্ণনা করে, অর্থাৎ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, অর্থাৎ নাউন বা প্রোনাউনটা কেমন সেটা সম্বন্ধে বলে, সেই ওয়ার্ডটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। তো এখানে অফ ওয়েলথ এই ফ্রেজটা কার সম্পর্কে বলছে, রামবাবু সম্পর্কে, এই নাউনটা সম্পর্কে বলছে, অফ ওয়েলথ। তাহলে এই ফ্রেজটা তাহলে নাউনের সম্পর্কে বলছে, অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ করছে, তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। যখন ফ্রেজটা অ্যাডজেক্টিভের কাজ করছে তখন সেটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমি আরও একটা উদাহরণ দিই। দ্য কিং ওর এ ক্রাউন মেড অফ ডায়মন্ড। তাহলে রাজা পরেছিল এ ক্রাউন, একটা মুকুট, মেড অফ ডায়মন্ড। তো তোমরা নিজেরাই চিহ্নিত করতে চেষ্টা করো কোনটা ফ্রেজ। এই যে মেড অফ ডায়মন্ড এই অংশটা তাহলে গ্রুপ অফ ওয়ার্ডস, শব্দগুচ্ছ, কোনো সাবজেক্ট প্রেডিকেট নেই, কোনো ফাইনাইট ভার্ব নেই। মেডটা কিন্তু ফাইনাইট ভার্ব নয়, এখানে মেড অফ ডায়মন্ড মানে হীরের তৈরি, তাহলে ইনকমপ্লিট ইন সেন্স। এবার এই ফ্রেজটা কি করছে, ক্রাউনটার বৈশিষ্ট্য বর্ণনা করছে, যে ক্রাউনটা কেমন না, মেড অফ ডায়মন্ড, ডায়মন্ডের তৈরি। তাহলে ক্রাউন একটা নাউন, নাউনের সম্বন্ধে নাউনের মানে গুণ বর্ণনা করছে, তাই এই ফ্রেজটা কি করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে, তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এভাবে যদি সেটা অ্যাডভার্বের কাজ করে থাকে তাহলে সেটা অ্যাডভার্ব ফ্রেজ হবে। চলো আমরা উদাহরণ দেখি। The bird stood in the corner of his cage, অর্থাৎ দ্য বার্ড স্টুড, পাখিটা দাঁড়িয়েছিল, ইন দ্য কর্নার অফ হিজ কেজ। তাহলে এখানে ইন দ্য কর্নার এই অংশটা দেখো, ইন দ্য কর্নার বা ইন দ্য কর্নার অফ হিজ কেজ, এই পুরো অংশটা এটা হচ্ছে ফ্রেজ। এখানে গ্রুপ অফ ওয়ার্ডস, সাবজেক্ট প্রেডিকেট নেই, ফাইনাইট ভার্ব নেই, খাঁচার কোণ, ইন দ্য কর্নার অফ দ্য অফ হিজ কেজ মানে তার খাঁচার কোণ, অর্থ সম্পূর্ণ হচ্ছে না, তাই এটা একটা ফ্রেজ। এবার দেখো ভার্বটাকে প্রশ্ন করো সে কোথায় দাঁড়িয়েছিল। ভার্বটাকে যখন কোথায়, কেন ইত্যাদি দিয়ে প্রশ্ন করে আমরা যে উত্তর পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব। যেমন নাউনের সময় আমি বলেছিলাম কি, ভার্বটাকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবে সেটা নাউন। এখানে কোথায়, কেন, কিভাবে ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমি এই স্টুডটাকে প্রশ্ন করি যে কোথায় দাঁড়িয়েছিল, তাহলে তখন কি হবে না, খাঁচার কোণে, তাহলে এটা অ্যাডভার্বের কাজ করছে। এটা আরেকটা হতে পারে কোথায়, কেন, কিভাবে, কখন ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব। দেখো, ইট ইজ raining at this moment, at this moment, অর্থাৎ এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, at this moment, গ্রুপ অফ ওয়ার্ডস, সাবজেক্ট প্রেডিকেট নেই, ফাইনাইট ভার্ব নেই। এবার এই অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে, ভার্বটাকে প্রশ্ন করো বৃষ্টি হচ্ছে কখন, কখন দিয়ে প্রশ্ন করলে এই উত্তরটা পাচ্ছি, তাহলে এটা কিসের কাজ করছে, অ্যাডভার্বের কাজ করছে, তাহলে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ।
তাহলে আজ আমরা এ পর্যন্তই আলোচনা করলাম, যেখানে আমরা ফ্রেজের বৈশিষ্ট্যগুলো দেখলাম এবং ফ্রেজের সঙ্গে ক্লজের যে পার্থক্য সেগুলো বললাম, এবং ফ্রেজ কয় প্রকার হচ্ছে এবং কীরকমভাবে সেগুলো ফ্রেজ চিহ্নিত করব আমরা, এবং চিহ্নিত করে বলবো যে কোনটা কোন ফ্রেজ, সেগুলো আমরা আজকের ভিডিওতে আলোচনা করলাম। আশা করি কাজে লাগবে। পরের দিন আমরা ক্লজ সম্পর্কে দ্বিতীয় ভিডিওতে আলোচনা করব ডিটেলসে।